এই ভিডিওই হয়তো আজিজুল ভাই এবং চরখানপুর নিয়ে করা শেষ ভিডিও হতে পারে। কোনো ইউটিউবারই ঢুকতে পারবেন না চরখানপুরে। আজ আমাদের যাত্রা শুরু বড়কুঠির থেকে। নদীর পাড় থেকে গতবারের মতোই আমরা ছোট্ট চর পার হয়ে উঠব নৌকায়। দ্বিতীয়বারের মতো আমরা যাচ্ছি চরখানপুর, কিন্তু আমাদের সাথে যে দুজনকে দেখছেন তারা যাচ্ছেন প্রথমবার। আমাদের সাথে যাদের দেখতে পাচ্ছেন তাদের পরিচয় একটু পরেই জানতে পারবেন। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি নদীর পাড়ে। একটু আগেই চরখানপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে একটি নৌকা, যার জন্য আমাদের ট্যুরিস্ট নৌকা নিয়ে যেতে হবে নদীর ওই পাশে। দাম কষাকষি করে 200 টাকা ভাড়া ঠিক করে উঠে পড়লাম নৌকায়। এবার দ্বিতীয়বার হলেও প্রথমবারের মতোই উত্তেজনা কাজ করছে আমাদের মাঝে। গতবারের ভিডিও যারা এখনও দেখেননি তারা চাইলে ইন্ডি স্ক্রিন থেকে দেখে নিতে পারেন ভিডিওটি। আজ আমাদের সফরসঙ্গী হয়েছেন দ্য লস্ট হিস্টোরি অব বাংলাদেশ চ্যানেলের অ্যাডমিন নূর ভাই এবং রাফিজ ডেইলি ব্লগ চ্যানেলের রাফি ভাই, যাকে এর আগেও আমাদের অনেক ভিডিওতেই দেখেছেন আপনারা। চাইলে আপনারা ঘুরে আসতে পারেন তাদের চ্যানেল থেকে। দুইজনই অনেক তথ্যবহুল ভিডিও তৈরি করেন। এখন সকাল 10টা বাজলেও নদীতে রয়েছে অনেক কুয়াশা। নৌকা যতই চরের দিকে আগাচ্ছে প্রাণের শহর ততই ঝাপসা হচ্ছে। নদী পার হয়ে আমরা নেমে গেলাম চরে।
এখন থেকেই আমাদের হাঁটতে হবে এই বালুময় পথ ধরে। আমাদের কাছে এই যাত্রা নতুন না হলেও আমাদের সাথে যারা এসেছেন তাদের কাছে একদমই নতুন। একদম নতুন, কেননা আমরা মাঠে ঘাটে রাস্তায় যেখানে যেভাবে হাঁটি খুব সহজেই গ্রিপিং থাকে, কিন্তু এই চরের মধ্যেই প্রথম আসলাম, গ্রিপ পাচ্ছি না, স্লিপ কেটে যাচ্ছে। যেখানে আমি 1 মিনিটে হয়তো যতটুকু যেতে পারতাম, এই চরের মধ্যে হেঁটে কিন্তু যেতে পারছি না, তার অর্ধেক যেতে পারছি। এই চরে হাঁটতে গিয়ে আমরা রাস্তা ভুল করি এবং অন্য এক গ্রামে চলে যাই। সেই গ্রাম নিয়ে অন্য কোনো এক ভিডিওতে কথা হবে, তবে নতুন গ্রামটিও ছিল অসাধারণ। সেই গ্রামের ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যেন ওই গ্রামের ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন পেয়ে যান আপনি। অনেক ঘুরে আমরা চলে এসেছি খানপুরের কাছাকাছি। এই নদীটি পার করলেই খানপুর। পানি কমে যাওয়ায় এইখানেও ছোট ছোট চর জেগে উঠেছে। আমরা পায়ে হেঁটেই পার হব এই নদী। একদম অন্যরকম একটি অভিজ্ঞতা। পদ্মার পানিতে পা ভিজানো, শরীর ভেজানো, জামা কাপড় একদম ভিজে গেছে, এটাই প্রথম অভিজ্ঞতা আমার পদ্মার পানিতে পা ভিজানো। খুবই চমৎকার একটা অভিজ্ঞতা। আজকের এই অভিজ্ঞতা মনে হয় আমি জীবনেও ভুলব না। নদী থেকে পাড়ে উঠতেই চোখের সামনে ছবির মতো গ্রাম। আমরা হাঁটতে থাকলাম এই মেঠো পথ ধরে। আমাদের আজকের উদ্দেশ্য এই গ্রামের সৌন্দর্য তুলে ধরা এবং আজিজুল ভাইয়ের সাথে দেখা করা। অনেকটা পথ হেঁটে আসার পরে গ্রামের এই দোকানে ঢুকে আমরা নাস্তা করলাম এবং একটু জিরিয়ে নিলাম। বিশ্রাম নেওয়া শেষ হলে আমরা আজিজুল ভাইয়ের বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে রওনা হলাম আজিজুল ভাইয়ের বাসার উদ্দেশ্যে।
এই গ্রাম যেন বারবার মুগ্ধ করে আমাদের। এর আগেরবারও যখন এসেছিলাম তখনও মুগ্ধ হয়েছিলাম, তবে শীতের আমেজে প্রকৃতি সেজেছে এক অন্য রূপে। হাঁটতে হাঁটতেই দেখা হয়ে গেল এই গ্রামের এক প্রবীণ মানুষ রজব আলী চাচার সাথে। তার সাথে এর আগেরবারও দেখা হয়েছিল। তিনি যেন এক জীবন্ত ইতিহাস। তার কাছ থেকে জানার আছে অনেক কিছু। কাকা, এখানে তাহলে আপনার বয়স কত চলছে এখন? আমার বয়স 1942 সালে জন্ম। আচ্ছা আচ্ছা, এই চর কবে যাচ্ছে? এই চর 60 সালে ভাঙছে, আর 60 সালে আবার হয়েছে। আচ্ছা। এত রায় শস্য এগুলো বুনতে বুনতে কিরমি উঁচু হইতে হইতে আপনার ইয়ার 65 সালে থেকে বাড়ি হয়েছে এগুলো নিচে। এর বাড়ি আগে এদিকে ছিল, আর গাং এদিকে নদী এদিকে ছিল, দক্ষিণে ছিল। হ্যাঁ, তারপরে আবার এই ধার দিয়ে ঘুরে এই হয়েছে। এখানে মানুষের আয়ের উৎস কি, মানে যে আয়ের উৎস কৃষি ব্যবসায়। কৃষি হ্যাঁ, আচ্ছা। কৃষি ফসল পানি যা হয় এতে করেই খাই। একটু ক্যারিং খরচ একটু বেশি, তো কর্তা কম হয়, কর্তা লাভ কম হয়। হ্যাঁ, লাভ কম হয়, কারণ নিয়ে যেতে খরচ পড়ে যায়। আচ্ছা, নিয়ে যেতে খরচ অনেক বেশি পড়ে যায়। আচ্ছা, এখানে ওই যে শুনলাম যে বাচ্চাদের শুধুমাত্র একটা প্রাইমারি স্কুল আছে। প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল ছিল, তো আবার ওই ভাঙিয়ে চলে গেলো, ওই যে নদীতে ভেঙে গেছে। হ্যাঁ, নদী ভেঙে গেল, গড়ে চলে টাইনি নেওয়া হয়তো, তো মাস্টারেরা টাইনি নিয়ে চলে গেল। আরও ওই প্রথম আলো চালাতো স্কুলটা, গভর্নমেন্ট না। আচ্ছা আচ্ছা, ওই প্রথম আলো চালাতো, ওদের কোম্পানির লোকে ওরা নিয়ে চলে গেল। আর আমাদের দেশ তো ধরেন যে ভাঙতে ভাঙতে এই ইয়াতে আছে, কিন্তু পুরাতে এই যে খিদিরপুর মৌজাটা 12টা সিট ছিল, 11টা একটা দখলই দেয়নি, এখন 11টা আছে। 11টার ভিতর ভাঙতে ভাঙতে পড়েছে, এখন একটা সিট আছে, একটা সিট আছে। অফিসারেরা যখন হিন্দুস্তান পাকিস্তান হয় না, তখন জিন্না সাহেবের সাথে আপনার একমত হয়ে ই করতে পারলো না। জিন্না সাহেব বলে যে আমি জলপাইগুড়ি, শিলিগুড়ি, মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, সব বাংলাদেশ, বীরভূম, বর্ধমান এই দিক থেকে নেবো বাংলা। আচ্ছা, ওরা দিতে চায় না, ওরা দিতে চায় না। আপনার করলো ওরা তখন দিল না, তখন আমি মাংসিত ভাগে উঠে গেল। কলকাতায় ওরা রাইড করলো, আবার জিন্না সাহেব হার্ট ফেল করে মরিয়ে গেল। হার্ট ফেল করে মরে গেল, সরোয়ার দিতে পারলো না, নেকতালি গুলি করে মারি ফেলাইলো। একটা দুর্যোগ। ইস্কান্দার মির্জাক দিল কাশ্মীরের মিটিংয়ে বসে, বলছে যে ওরা বললো যে ভারতের নেতারা বললো যে আমাদের কাশ্মীর আমরা দিব না। ও চেয়ার, যে চেয়ারে বসা ছিল, ওই চেয়ার তুলে মারছেন ভারতের মন্ত্রী মাথায়। এই মারার পরে ওই ওকে নামিয়ে দিয়ে আয়ুব খান এলো। আয়ুব খান এসে যখন ক্যাপচার করলো, তো এই তো আবার এই গন্ডগোল বাবা দেখছো, এই শাকের এই গন্ডগোল। কিন্তু ও যারা আমরা যেখান থেকে পাবো সেখান থেকে ওরা দেয়নি। শেখ মুজিবুর একটা কাজ করে এসেছিল, 49 বর্গ মাইল পাওনা করেছিল ভারতের ভিতরে, হ্যাঁ করেছিল মিটিংয়ে, 11 মিটিংয়ে। আর 18 বর্গ মাইল ছেড়ে দিয়েছিল, দিয়ে একটা মীমাংসা করে এসেছিল। ওটা 3 মাস পরে ওকে আবার মারি ফেলাইছে।
একে মারি ফেলাচ্ছে। কাকা পড়াশোনা কতটুকু করছেন? পড়াশোনা যা বাবার এমনি চলমান অবস্থায়। এই না, আপনার কথা শুনে মনে হচ্ছে যে না আপনি মোটামুটি অনেক জ্ঞান এবং অনেক কিছু জানেন। আল্লাহ এটাই বাবা, যা চলমান অবস্থায় আমি আগে ওকে বই পড়ে গেলে পিছিয়ে আবার পড়তে পারতো। আপনি পড়ছেন তো, ওই আপনি পড়ে গেলেন একটু জোরে দিয়ে পড়েন, আমার কানে ধরছে আমি আবার পড়তে পারতো। কাল্লা এই ক্ষমতা দিয়েছিল, কিন্তু এটা এরকম তো নাই আপনি এখন। হ্যাঁ, এগুলা আর রাজশাহীও দখল দিল না, ওগুলাও তো দিলই না, ওই 11 জেলা তো দিলই না, রাজশাহী দখল দিল না, কুষ্টিয়া রাতখান দখল দিল না, এবার সিলেটের আসামটা ওটাও দখল দিল না। শেখ মুজিবুর লাঠি বঠি কাঁচতা কুদল খুন্তি তুলুন, যার যার সে রেডি হয়ে যাও, আমার বাঙালি ভাই খানের গুলামি করবে না। এখন দেশ বাবা ছিড়িয়ে গেল, আর এই ওই যেগুলো বেদখল ছিল আমার হাত দিকে হাত দিকে রয়েই গেল, এখন পর্যন্ত রয়েই গেল। আর আমার হাতকে কোনো রকম গেলেই মারে, জায়গা তো দেয়নি, আর বর্ডার ক্রস করলেই মারে। চাচার কাছ থেকে বিদায় নিয়ে আবার হাঁটা শুরু করলাম আজিজুল ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। আজিজুল ভাইয়ের বাসায় গিয়ে ডাকতেই আমাদের ডাকে সাড়া দিয়ে বের হয়ে আসলেন ভাবি। বরাবরের মতোই ব্যস্ততা, কোথায় বসতে দিবেন আর কি খেতে দিবেন আমাদের। অবশেষে গন্তব্যে এসে পৌঁছালাম। প্রায় 3 ঘন্টা হেঁটে অবশেষে গন্তব্যে এসে পৌঁছালাম চরখানপুরের সেই আজিজুল ভাইয়ের বাসায়। আজিজুল ভাই কোথায় জানতে চাইলে ভাবি বলেন, ভাই বাসায় নেই, মাছ ধরতে গেছেন নদীতে। সেইটা শুনে আর দেরি না করে হাঁটা শুরু করলাম লাকির পিছু পিছু। লাকি হলো আজিজুল ভাইয়ের মেয়ে। হাঁটতে হাঁটতে আমরা আবার চলে আসলাম নদীর পাড়ে। দূর থেকে দেখেই আজিজুল ভাই চিনে ফেললেন আমাদের। আজিজুল ভাইয়ের প্রধান পেশা মাছ শিকার। আমরা আসার আগেই তার জালে ধরা পড়েছে একটি বোয়াল মাছ। আমরা বসে বসে তার মাছ ধরা দেখছিলাম। আজিজুল ভাইও জালগুলো গুছিয়ে নিচ্ছিলেন যাতে আমাদের সাথে সময় দিতে পারেন। জাল তুলতে তুলতেই আরও একটি মাছ আটকা পড়ল জালে। মাছ তুলে তিনি আমাদের জানালেন এটি আইড় মাছ, সাথে এটাও জানালেন যখনই কোনো ইউটিউবার আসেন তার কাছে তখনই কেমন করে যেন তার জালে আটকায় বড় মাছ। জাল তোলা শেষ না হতেই বিজিবি ক্যাম্পের টহল বাহিনী আসেন আমাদের দিকে এবং আমাদের জানান এখানে ভিডিও করা যাবে না। আমরা কোন চ্যানেল থেকে এসেছি এবং কী সম্পর্কে ভিডিও করি তা বলি, কিন্তু কোনো কাজ হয় না। তাদের একটাই কথা, খানপুরে ভিডিও করা যাবে না, ভিডিও করতে হলে কমান্ডারের থেকে পারমিশন নিতে হবে। আমরা পারমিশন নিতে ক্যাম্পে যাই। সেখানে আমাদের জানানো হয় এই মুহূর্তেই বের হয়ে যেতে হবে খানপুর থেকে, আর ভিডিও করতে হলে রাজশাহী হেডকোয়ার্টার থেকে পারমিশন নিতে হবে। আজিজুল ভাইয়ের বাসা পর্যন্তও যেতে দেওয়া হয়নি আমাদের। ক্যাম্প থেকেই চরখানপুর ছাড়তে বাধ্য করা হয় আমাদের।
মাছ খাওয়া আর হলো না, তাই আমরা ভাইয়ের কাছ থেকেই সেই মাছ কিনে হাঁটা দিলাম শহরের উদ্দেশ্যে। অনেক মন খারাপ নিয়েই আজিজুল ভাই আমাদের নিয়ে রওনা হলেন নদীর দিকে। এই ভালো মানুষটার একটাই আফসোস, আমাদের খাওয়াতে পারেননি। আমরাও চিন্তা করেছিলাম নদীর টাটকা মাছ রান্না করে দুপুরে একসাথে খাবো, কিন্তু তা আর হলো না। চরে হাঁটতে হাঁটতেই আজিজুল ভাইয়ের সাথে হলো অনেক গল্প। সমস্যা আছে। ওকে, এখানে ইলিশ মাছ আমাদের 12 সম্বন্ধে দিয়ে মারালে আমি এখানে ধরেন যে আইনগতর ভেতরে সরকার আমাকে কার্ড দিয়েছে, সরকার আমাকে ডকুমেন্ট দিয়েছে, সরকার আমাকে লাইসেন্স দিয়েছে, সরকারের অনুযায়ী আমি কিন্তু গাঙ্গা ব্যবসা করি। ভারতের বিএসপি যদি আমাকে ধরে নেয় আর বাবার ক্ষমতা নেই আমাকে ধরে মেরে চালান দিতে পারবে না, যেহেতু আমার কাছে কার্ড আছে। স্যার আমি অন্ধকারে আমি ভুল করে ঢুকে গেছি, তখন আমাকে ধরে ফ্ল্যাগ মিটিং করে তাকে ব্যাগ দিতে হবে, মারতে পারবে না। আর আপনাকে নিয়ে গেলে তো জ্বালা বেশি হবে। জ্বালা বেশি হবে। এরকম কোনো ঘটনা ঘটছিল? বহু ঘটনা ঘটেছে, গুলি করে শুধু মারি ফেলাইছে শুধু। আপনার ধরছিল না কোনোদিন? মেলা দিন ধরেছে আমাকে। ধরে কি করে ওরা? কিছুই বলে না, ওই ঠিক আছে চলে যান, অন্ধকারের ব্যবসা। আচ্ছা আচ্ছা। তো মনে জানি তো হার অন্যায় করিনি, যে আমি হয়তো মানুষের ভুল করলে তো মানুষই করে নাকি কুকুর শিয়ালা করে। এই যে আমার কুকুরটা দেখেন দিন, আমি ওকে ডাকিয়ে নিই কিছু না, আমার যেই লোকগুলো আসে ইউটিউবের লোক আপনার হাতে যদি খালি এরকম যদি ক্যামেরা দেখে আপনার পাশে লেগে গেল আমার কুকুর। আমিও দেখলাম ওটা আমার পিছে ছিল। কুকুর কিন্তু আপনার সাথে সাথ ধরে নেবে, কুকুরে আপনার টাইনে বাড়তে চলে যাবে, আমার আগ দিয়ে গেল আপনার সাথে সাথে। মজা করলাম যে রনি ভাইয়ের হচ্ছে এরকম স্টুডেন্ট বললাম, কিন্তু আমার এই কুকুরটা সারা জায়গায় মানে আপনার যে ভারতের বিয়ে সাহেব এসছে, আমি লকের বেশি আছি, কুকুর দেখি কিন্তু আমাকে চিনতে পেরেছে। আচ্ছা আচ্ছা। কুকুর দেখি আপনার ভাবি শুধু আছে দিয়ে ডাকলো, ডাকিয়ে শুধালো যে আপনার নাম আহিজুল, কি ভালো কি মন্দ এসব জিজ্ঞাসা করলে চলে গেল। তো আমার দ্বারা তো মনে জানি তো মানুষের অন্যায় করা হবে না, আর অন্যায় করার জিনিস আমি পছন্দ করিনি। কাল তো শুক্রবার, মধ্যে শুক্রবার দিয়ে দ্বিতীয় শুক্রবারে যাবো। কোথায়? নাটোর। নাটোরে আসবেন? হ্যাঁ। নাটোর কোথায় যাবেন? নাটোর বনপাড়া। বনপাড়ায়। আর একটু কষ্ট করে গণভবন থেকে ঘুরে এসেছেন। ওই আপনার নাম্বারটা লিখে দিয়ে যান। কলম আছে কি? হ্যাঁ কলম আছে। কলম দিয়ে তোমাকে লিখে দিয়ে যান, তাহলে ওখান থেকে ফোন করবো, করে ওখানে ওই তুহিন বিলে এক ছেলে আছে নাটোরের, হ্যাঁ ওর সাথে মানে একটু এর আগে বেড়াতে গেছিল লালন শাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, লালন শাহ যাবেন নাকি আপনি? হ্যাঁ লালন শাহ বেড়ে গেছি তো। আচ্ছা আচ্ছা, বেড়াইছেন। হ্যাঁ। এবার নাটোর কোন জায়গাতে যাবেন? নাটোর বনপাড়াতে যাবো, ওখান থেকে মানে বিভিন্ন জায়গায় যাবো বেড়াতে। আচ্ছা আচ্ছা, মানে ঘোরার উদ্দেশ্যে বের হচ্ছেন আপনি? কবে বের হচ্ছেন তাহলে ঘোরার উদ্দেশ্যে? এই মধ্যে এই শুক্রবারে, দ্বিতীয় শুক্রবারে। আচ্ছা, পরের শুক্রবারে আপনি তাহলে ঘুরতে বেরোচ্ছেন? হ্যাঁ। বাহ, কি করবো, আমার তো গাড়ি ভাড়া লাগছে না। সালাউদ্দিন সুমন ভাই কত মাস পর পর আসে বা আপনার? ওর কোনো ঠিক নাই,
এই যখন মন চাইছে। ও কখন যে এই চলে এসেছে আর বহিনের বাড়ি তো আপনার রাসাইতে আচ্ছা ফক করে আসলো এসে এখানে বহিনের বাড়িতে আসলো ফার্স্ট করে চলে এলো এখানে পারে ভালো হয় ভাই। আমি পাইটটা কিন্তু লোকের কিন্তু খুব কম খাটি ভাই। লোকের কামলাটা কিন্তু আমি খুব কম খাটি নিজের কাজ নিয়ে। নিজের কাজে। ওই লোকের কামলা খাটি দিতে পারেন সারাদিন ধরে যদি আপনি যদি সোনা দিয়ে দিতে টাকা দিতে কাজ করেন তাও কিন্তু মাইনে নেবে না না। যে সারা তো আমার কাজ কম হলো। হ্যাঁ, ও কাজের গোষ্ঠী খাওয়া যাবো মন ভরবে না। নিজের কাজে নিজের যা হবে মতো তাই মুতবো, পরের দেখে লাভ নাই। মুসুরি যে বুনি দিয়েছি এখন আপনার ওই ফাল্গুন মাছ উঠে উঠবে। আর এখন আর কোনো কাজ নাই, এখন খালি মাছ মারার কাজ। হ্যাঁ বেটাটা আছে, বেটাটা মারবে আর আমি এদিকে ঘুরে বেড়াবো। দুদিন ঘুরে বেড়াই, মরে তো কি হবে, আগে দৃশ্যটা দেখিলি, বুঝতে পারলেন না? আমরা এই যে এইটুকু আমাকে খারাপ লাগলো যে এখানে একটু খুঁজতে দিত, আমাকে একটু কিন্তু খারাপ লাগলো। কিন্তু হ্যাঁ আপনার ভাবির সাথে একটু গল্প করতে পারলাম না, নাস্তা মাস্তা করে রাখলো। হ্যাঁ ভাবির সাথে কথা বলতেও পারলাম না। আসবো ইনশাল্লাহ আবার শুভ ভাইয়ের সাথে। এরকম হবে না, ক্যামেরা লিয়ে বাহির করে নিয়ে আসবেন না, কারণ কি ছিল ক্যামেরাটা ভিতরের সাইডে থাকবে, সমস্যা নাই। কে হয় না তো ভাই হয় না, জামাল আছে আইসে ভাই চলে আবার যখন যেখানে আমার করার দরকার সেখানে আবার এই আবহাওয়া ঠিক হোক, আপনাকে ফোন টোন দিয়ে আবার আসবো। আচ্ছা ভাই, আমার জন্মস্থান হয়েছে আমার জন্মস্থান হয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়াতে? জি। ইন্ডিয়ার কোন গ্রামে? ওই আপনার সেটা হচ্ছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে? জি। তখন এই মানে যখন একবারে বাচ্চা ছেলে আর কি, বাচ্চা ছেলে যখন কলে করলে আমার বাপ কিন্তু চলে আসে আইসে আপনার ওই যে যেটা বলছে আপনার ডাসমারি যেটা বলো না, বিনোদপুর, ওই বিনোদপুরের কাছে বাড়ি ছিল। যে ওখান থেকে আবার নানির বংশের কাছে চলে এলো। ওখানে থাকলে তখন তো এরকম মানে আগে মানুষ খুব কষ্ট পাইছে কিন্তু খাওয়া দাওয়ার, আর এখনকার মানুষের তো কোনো খাওয়া দাওয়ার কষ্ট নাই, বুঝতে পারলেন না? যে জায়গায় এসে এখানে এসে মোটামুটি আমার জন্ম হয়েছে কিন্তু ইন্ডিয়ায়, আর মানুষ আমি কিন্তু বাংলাদেশে। হাঁটতে হাঁটতে চর পার হয়ে একদম নদীর কাছে পৌঁছে দিলেন তিনি। কিন্তু এই মানুষটার মনে তখনও আফসোস, তার বাসায় আমাদের খাওয়াতে পারলেন না। আমরা নৌকায় চড়ে বসলাম, তখনই তিনি বললেন সব কিছু ঠিক হলে ফোন করে ডাকবেন আমাদের, তখন তার বাসায় খাওয়াবেন তিনি। আইন আমাদের মঙ্গলের জন্য তৈরি করা হয়েছে, আমরা সেই আইনের ওপরও শ্রদ্ধা রাখি, কিন্তু আইনের অপব্যবহার মাঝে মাঝে মানসিকভাবে অশান্তি দেয় আমাদের। এই ভিডিওই হয়তো আজিজুল ভাই এবং চরখানপুর নিয়ে করা শেষ ভিডিও হতে পারে। কোনো ইউটিউবারই ঢুকতে পারবেন না চরখানপুরে। অনেক ইউটিউবারই হয়তো চরখানপুরে এসেছেন, অনেকেই আসবেন বলে চিন্তা করেছেন, তবে এখন আর কেউই ভিডিও করতে পারবেন না। কেন পারবেন না তার কোনো উত্তর আমাদের দেননি বিজিবি কমান্ডার। কেউ যদি ভিডিও করতে চান তাহলে অবশ্যই পারমিশন নিতে হবে হেডকোয়ার্টার থেকে, নয়তো চুরি করে ভিডিও করতে হবে এই চরখানপুরের। আমরা বিশাল এক মনোকষ্ট নিয়ে ফিরতে শুরু করেছি আমাদের চেনা শহর রাজশাহীতে, কিন্তু বারবার মনে পড়ছে সেই মানুষটা কতটা মন খারাপ নিয়ে বাড়ি ফিরবে। নিরীহ মানুষটি বারবার বলেছিল এই ভাইগুলো ভিডিও করবে না, দুমুঠো খাওয়ায় রেখে আসে এনাদের। কিন্তু সেই স্বাধীনতা নেই খানপুরের মানুষদের। স্বাধীন দেশে থেকেও যেন আজও তারা পরাধীন।